নমস্কার, সকল রসের ধারা ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। সারা পৃথিবীর অসুখ সারাতে যারা ব্যস্ত, যাদের হাতে আমাদের জন্ম, যাদের সঙ্গে আমাদের নারীর টান, আজ তাদের দিন, অর্থাৎ আজ ডক্টরস ডে। এই ডক্টরস ডে উপলক্ষে সকল রসের ধারা আয়োজিত আওয়ার ডক্টরস আওয়ার রিয়েল হিরোজ শীর্ষক অনুষ্ঠানে এই পর্বে আমরা যাকে পেয়েছি, রাজ্যের অত্যন্ত খ্যাতিসম্পন্ন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর জেএল বৈদ্য মহাশয়। স্যার, আপনাকে সকল রসের ধারা থেকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে ডক্টরস ডের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আজ ডক্টরস ডে, আজ আপনাদের দিন। সবসময় আপনাদের চিকিৎসক রূপটাই সবার সামনে আসে, আমরা সবসময় এটাই দেখতে পাই। তার বাইরেও আপনাদের যে একটা জগৎ আছে, আজকে সেই জগৎটার দিকে আমরা একটু জানতে চাইব। আমার প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন, সেটা হলো ডাক্তারিকে পেশা হিসাবে কিভাবে বেছে নিয়েছিলেন? নমস্কার, আমি অত্যন্ত আনন্দিত আজকের এই দিনটির জন্য, ন্যাশনাল ডক্টরস ডে। এই ডক্টরস ডে উপলক্ষে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমি খুবই আনন্দিত। যেই প্রশ্নটি আপনি করলেন ওইটার প্রেক্ষাপটে কিছু আমার বলতে ইচ্ছা করছে যে ডাক্তার হওয়ার পেছনে আমার কি ইচ্ছা ছিল না ছিল না। এটার জন্য আমি কিছু কথা এখানে বলতে চাই। আমি বেসিক্যালি খুবই লো মিডল ক্লাস সোসাইটির ছেলে। মা বাবা ছিলেন শিক্ষক অ্যান্ড শিক্ষিকা, যেখান থেকে আমার সূত্রপাত। ওইখানে আমার ডাক্তারি পড়ার পক্ষে খুবই কঠিন ছিল। কোনো রকমের শৈশবে বা স্কুল চলাকালীন, স্কুলে পড়াশোনা করাকালীন আমার ডাক্তার হওয়ার কোনো রকমের ইচ্ছা ছিল না, কারণ আমি জানতাম এটার জন্য দরকার খুব লম্বা সময়, খুব পরিশ্রম, পিছনে দরকার প্রচুর টাকা পয়সা। সেই কারণে আমি এইসব নিয়ে কখনো চিন্তা করতাম না। যেমন আমার লাইফটা নিয়ে খুব ইন্টারেস্টিং কতগুলো মোড় নিয়েছে, যে মোড়টার জন্য হয়তো বলতে হয় আজকে আমি প্রশ্নগুলোর সম্মুখীন হব এটা ভাবতেই পারিনি। যেটা বলতে চাইছিলাম, যখন যার দরকার ছিল ঠিক সেই মুহূর্তে আমি কারো না কারোর সাহারা পেয়েছি, সেটা বলতে আমি সত্যি আজকে আনন্দিত। আমি যখন পড়াশোনা, স্কুল লাইফে আমার পড়াশোনা শুরু হয়, সাধারণ ফ্যামিলি মেম্বার, জয়েন্ট ফ্যামিলি মেম্বার হিসাবে আমার যতটুকু পড়াশোনার দরকার ছিল অতটুকু পড়াশোনাই হতো। সেরকম হাই অ্যাম্বিশন নিয়ে কোনো পড়াশোনা হয়নি কখনো। সেরকম পড়াশোনার চাপও ছিল না আমার উপরে, যে আমার এমন একটা জায়গাতে পৌঁছাতে হবে, এরকম পড়তে হবে। ফরচুনেটলি সেখানে আমার নতুন মোড়, আমার মামা শ্রীযুত দিলীপ কুমার মল্ল, উনি আমাকে খুব ক্লোজলি দেখতেন, আমার পড়াশোনা নিয়ে সবসময় খবরাখবর রাখতেন। সব যেটা হয়, অন্যান্য ফ্যামিলি মেম্বার আমাকে খুব উৎসাহ দিত পড়ার জন্য। উনি আমাকে ওনার নিজের বাড়িতে নিয়ে আসেন। তো আমার প্রথম স্কুলিং যেটা হয় সেটা হচ্ছে জুলাইবেরি স্কুল, জুলাইবেরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেটা সাউথ ত্রিপুরাতে। সেখানে আমার স্কুলিং শুরু হয় মামার বাড়িতে থেকে, মামার তত্ত্বাবধানে। মামা ছিলেন ওই স্কুলের শিক্ষক। এর থেকে বড় পাওনা আমার আর কিছুই ছিল না। সে কারণে হয়তো আমার পড়াশোনার গতি বা পড়াশোনার ইচ্ছে আর বড় কিছু হওয়ার ইচ্ছে প্রথম নতুনভাবে জাগলো। আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে হয়তো আমার এরকমভাবে নতুন একটা মন নিতে পারে। সেখান থেকে আমার জার্নি শুরু হয়, দ্যাট ইজ 1985। 85 থেকে 87 আমি এই জুলাইবেরি স্কুলে পড়াশোনা করি। ওইখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করার সুবাদে আমি বড় স্কুলের চান্স পেয়েছি, সেটা হলো রমেশ হাই স্কুল, এটা উদয়পুরে।
সেখানে আবার যে নতুন মোড়, সেখানে আমি আমার খুব ক্লোজ বন্ধু, যার সঙ্গে আমি একই ভাড়া থেকে পড়াশোনা শুরু করি, এই পড়াশোনার সুবাদে ওর সঙ্গে কম্পিটিশনে অনেক দূর আগানোর একটা নতুন স্বপ্ন দেখি। সেই নতুন মোড়ে ও আমাকে অনেক হেল্প করে, যেখানে আমার ফ্যামিলির থেকে দূরে থেকে আমি পড়াশোনা করেছি। রমেশ হাই স্কুল থেকে আমি 1987 আমার মাধ্যমিক পাস, 89 আমি 12 পাস করি। মাধ্যমিক পাস তো করলাম জোলাইবাড়ি স্কুল থেকে, আর 12 পাস করলাম থেকে রমেশ হাই স্কুল থেকে। রমেশ হাই স্কুল থেকে পাস করার পরে আমাদের তখন ত্রিপুরাতে প্রথম এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়। সেই এন্ট্রান্স পরীক্ষাতে আমাদের এরকম কোনো রকমের আইডিয়া ছিল না কী ধরনের পরীক্ষা হবে, কী হবে। এবার প্রথম এন্ট্রান্স পরীক্ষাতে আমার দুটো ভাগেই হতো, সেটা হচ্ছে গিয়ে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং। সেই নতুন দ্বন্দ্বে আবার নতুন সমস্যার সৃষ্টি হলো, যেখানে আমার কোনো সময়ই ইচ্ছে ছিল না ডাক্তারি পড়ার জন্য, কিন্তু ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আনফর্চুনেটলি আমার ইঞ্জিনিয়ারিংয়ের র্যাঙ্ক ছিল 20, আর ডক্টরসের র্যাঙ্ক ছিল ফার্স্ট র্যাঙ্ক। সেই নতুন দ্বন্দ্ব, পরিবারের সবাই চাপে, যেহেতু আমি ফার্স্ট হয়েছি মানে মেডিকেল র্যাঙ্কিংয়ে, আমাকে ডাক্তারি পড়তে পাঠানো হলো, যেটা আমার কখনোই ইচ্ছে ছিল না। এনিহাও আমি যখন ডাক্তারি পড়তে যাই, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ, সেটা পন্ডিচেরিতে জিপমার ইনস্টিটিউট। ওই ইনস্টিটিউটে পড়তে গিয়ে নতুন সমস্যার সম্মুখীন হই, কেননা আমরা সবাই ত্রিপুরা বোর্ডের স্টুডেন্ট। আমাদের ওইখানে পড়াশোনা নিয়ে যথেষ্ট অসুবিধা হতো ইংলিশ মিডিয়ামে পড়তে। সেই নতুন সমস্যার সম্মুখীন হওয়ার সময় আমার যথেষ্ট হেল্প করেছে আমার সতীর্থ অথবা আমার বন্ধু যারা ছিলেন অন্যান্য স্টেট থেকে, ওরা আমাকে যথেষ্ট হেল্প করতো পড়াশোনার জন্য। সেই সুবাদে ওইখান থেকে আমি MBBS পাস করি। MBBS পাস করি অ্যারাউন্ড ইটস ইন 1995 MBBS কমপ্লিট করি। সো 1989 থেকে 95 আমি MBBS কমপ্লিট করি। MBBS কমপ্লিট করার পরে ওই ইনস্টিটিউট থেকে আমি আমার উচ্চশিক্ষার জন্য তৈরি হই। উচ্চশিক্ষাতে আমি 1995 থেকে 1998 পর্যন্ত আমার ডিগ্রি কমপ্লিট করি। কমপ্লিট করার পরে সেখান থেকে আবার নতুন করে জার্নি শুরু হলো। ওই কলেজে আমি 2 বছরের ওখানে চাকরি করি। চাকরি করার পরে আবার ফেরত আসি ত্রিপুরাতে। সেই মা বাবার টানে আবার ফেরত আসলাম, যেখানে মা বাবার থেকে অনেক বছর, অ্যারাউন্ড 12 ইয়ার্স টাইম আমি এখানে বাইরে ছিলাম পড়াশোনার জন্য। অনেক ধন্যবাদ স্যার, আপনার জার্নিটা আপনি শেয়ার করেছেন। আমার যারা ছোট বন্ধুরা আছো, যারা স্কুলে পড়ছো, যারা স্বপ্ন দেখছো, তারা নিশ্চয়ই স্যারের কথা শুনছো। কখনো থেমে যেও না, স্যারের কথাগুলো মনে রেখো। প্রতিটা মুহূর্তে দ্বন্দ্ব এসছে, বাধা এসছে, কিন্তু ভগবান একজনকে পাঠিয়েওছে। আমরা জানি ইংলিশে একটা প্রবাদ রয়েছে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলস। অর্থাৎ নিজেরা কখনো হাল ছাড়তে নেই। নিজেদেরকে হেল্প করো, ভগবান এমনিতেই হেল্প করবে। স্যার, আপনার কাছে পরের প্রশ্নে যাব। আপনি তো বলেছেন ডাক্তারি জীবনে আপনার জীবনে সবথেকে বেশি অবদান আপনার মামার বোধহয়। হ্যাঁ, সেই সত্যি। ওই জায়গাতে মামার বাড়িতে যদি আমি না গিয়ে পৌঁছাতাম, মামা যদি আমাকে পড়াশোনা না করাতো, হয়তো সেই স্বপ্ন আমার, সেই উচ্চশিক্ষার স্বপ্ন আমার হয়তো হয়ে উঠতো না। সেটা সত্যি, সেটা আমার জীবনের বিশাল বড় অবদান। আপনাদের তো খুব হেকটিক স্কেডিউল, সারাদিন কর্মক্ষেত্রেই হয়তো কেটে যায়। তো যদি একটু সময় পান নিজের জন্যে, সেটা কি করে কাটাতে ভালোবাসেন? ডেফিনেটলি এটা খুব প্রশ্ন আমাদের মনে জাগে যে আমরা কি করতে ভালো পাই। এত কাজের প্রেশার, এত কাজের মধ্যে মগ্ন থাকতে হয়, মাঝে মাঝে সব কাজকর্ম ছেড়ে ফ্যামিলিকে নিয়ে কোথাও বেড়াতে যেতে খুব ইচ্ছে করে। সেটা সম্ভবত আমি করি, অ্যাটলিস্ট যখনই সুযোগ পাই।
নিশ্চয়ই আমরা তো দেখি চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করেন শুধুমাত্র আমাদের জন্য, কিন্তু তাদেরও পরিবার আছে, তাদেরও ইমোশনস আছে, তাদেরও ইচ্ছে করে পরিবারের সঙ্গে সময় কাটাতে, সে তো অবশ্যই। এতক্ষণ স্যার আমরা জানলাম আপনার ব্যাপারে। এবারে আপনাকে এত কাছ থেকে পেয়ে চিকিৎসা বিষয়ে দু একটা প্রশ্ন না করলে আমি লোভ সংবরণ করতে পারছি না আপনার থেকে জানার। আসলে আমরা দেখি আজকাল প্রতিটা মেয়েদেরই জীবনে এই প্রবলেমটা আসে, হয়তো এটা লাইফস্টাইল ডিজিজ, যেটা বলে পিসিওডি বা পিসিওএস। আজকাল ঘরে ঘরে এই সমস্যাটা দেখা যাচ্ছে। তো এই পিসিওডি জিনিসটা অ্যাকচুয়ালি কি? যে প্রশ্নটা করলে সত্যি এটা এক ধরনের মহামারী বলা যায় ইন দ্য প্রেজেন্ট সোসাইটিতে, যেখানে বললে যে পিসিওডি পুরো এটা একটা অ্যাব্রিভিয়েশন, যেটার পুরো অর্থ হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আর যেটা শুরুতে তুমি যেটা বললে লাইফস্টাইল ডিজিজ, সত্যি এটা লাইফস্টাইল ডিজিজ, যেগুলো নিয়ে সত্যি প্যারেন্টস খুবই ভুগে, নিজের মেয়েকে নিয়ে খুবই ভুগে। সেই ক্ষেত্রে দেখা যায় ওরা খুব ওজন বেড়ে যাচ্ছে, আর সঙ্গে কিছু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি শুরু হয়ে যায়, আর সঙ্গে ওদের অন্যান্য সমস্যাগুলো, হরমোনাল প্রবলেমগুলো শুরু হয়। তো যেটা বললাম, এটা মহামারী কেন বললাম, আমাদের যে লাইফস্টাইল, যে সেডেন্টারি লাইফস্টাইল যেটাকে বলা হয়, যে বসে থাকার কাজ, কোথাও দৌড়ঝাঁপ করার কাজ নেই, কোথাও হাঁটার কাজ নেই, সব কিছু হোম বাউন্ড কাজে কর্মে। এখন সে আগের মতো যে শারীরিক পরিশ্রম সেটা অনেকেই করে না, অনেকে করতে পারে না, বা অনেকে করার সুযোগ পায় না। ওইসব কারণে ওদের ওবিসিটি একটা বিশাল বড় প্রবলেম পিসিওডির সঙ্গে। একটা দিক হলো ওবিসিটি, আর একটা দিক হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। তো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস কেমন? মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হরমোনাল ডিফারেন্সের জন্য, হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওদের শরীরে কিছু হরমোন বেশি থাকে, কিছু হরমোন কম থাকে। এই এক্সেস হরমোনের কারণে ওদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি শুরু হয়ে যায়। অনেক মাস ধরে পিরিয়ড বন্ধ থাকে, মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে, নিচের থেকে হতে চায় না, ওষুধপত্র খেতে হয়। নেক্সট শুরু হয়ে যায় ওদের নেক্সট অ্যাডোলেসেন্ট পিরিয়ডের পরে, ওরা যখন অ্যাডাল্টহুডে পৌঁছায় তখন নতুন সমস্যা শুরু হয়ে যায়। ওদের সন্তানহীনতায় ভুগতে হয়, ওদের নানা রকম প্রবলেম হয়, ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, ডিফারেন্ট রোগ শোক আরও বেশি বেড়ে যায়, হাইপারটেনশন হওয়ার টেন্ডেন্সি থাকে, লিপিড প্রবলেমের, কোলেস্টেরল প্রবলেম শুরু হয়ে যায়। সো এই একটা মহামারী বলা হোক আর যেই হোক পিসিওডি, এই রোগটার অনেক অনেক ভিন্ন রূপ দেখা যায় ডিফারেন্ট এজ গ্রুপে, যেগুলো নিয়ে সত্যি আমাদের এখন চর্চার ব্যাপার। যেটা বলছিলে, লাইফস্টাইল মডিফিকেশন খুবই দরকার, যে ওবিসিটি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, কোলেস্টেরল হাই হওয়া থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, ওইসব লাইফস্টাইলের দিকে, লাইফস্টাইল চেঞ্জের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে এই রোগ থেকে বাঁচতে হলে। কিছুটা জেনেটিক ব্যাপার আছে, তার মানে হয়তো ও মেয়ের মা অথবা ওর ক্লোজ রিলেটিভ যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে, ওদেরও হতে পারে, সেটা সেই দিকটা তো আছেই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি লাইফস্টাইল মডিফিকেশান। এই রোগের ভিন্ন ভিন্ন রূপ বলে শেষ করা যাবে না। অ্যাডাল্ট মানে চাইল্ডহুড থেকে একদম লেট এজ পর্যন্ত নানা রকম সমস্যা হয়, ভাবতেই পারা যাবে না এই রোগ কীভাবে আমাদের মধ্যে। প্রায় বলা যায় প্রায় শতকরা 10 থেকে 30 জন মেয়েদের এই রোগ দেখা যাচ্ছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। স্যার, তো এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানে এটা যদি একটা মেয়ের ধরুন 12-14 বছর বয়সে হয়েছে, তো সেটা যদি প্রলং পিরিয়ডে চলতে থাকে, আলটিমেটলি কি সেটা কি হতে পারে? এটা কি অপারেশন লাগবে, নাকি ওষুধেই কাজ করবে, সেটা কি হবে? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা মিসনোমার। সবাই সিস্ট কথার অর্থ ভাবে যে ওভারিতে নাকি টিউমার হয়ে গেছে, না জল জমে গেছে, নাকি সিস্ট হয়ে গেছে। ওইটা ওইরকম কোনো ব্যাপার নয়। সেখানে বেসিক্যালি হচ্ছে কি, ওদের রেগুলার ওভুলেশন হয় না। একজন নর্মাল মেয়ে বা অ্যাডাল্টের যেরকম রেগুলার পিরিয়ডস হয়, ওভুলেশনের কারণে হয়। ওভুলেশনটা নাথিং বাট এটা জাস্ট রিলিজ অফ ওভা, ডিম বের হওয়া। প্রত্যেক মাসে মাসে যদি একটা নির্দিষ্ট টাইমে ডিম বের হয় ওভারি থেকে, সেটাকে আমরা ওভুলেশন বলি সিম্পল ভাষাতে।
ওভুলেশন না হলে ওদের পিরিয়ডগুলো আটকিয়ে যায়, পিরিয়ডগুলো হতে চায় না, 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত বন্ধ থাকে। সেই বন্ধ থাকার কারণে নানা রকম সমস্যা, শারীরিক সমস্যা শুরু হয়ে যায়। সেগুলোর একটা ইল ইফেক্ট ডিফারেন্ট এজ গ্রুপে ডিফারেন্ট হয়। তো এগুলো কোনো অপারেশনের কোনো দরকার নেই। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে লাইফস্টাইল মডিফিকেশন খুবই দরকার, ওদের মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার রাখার খুবই দরকার। একটা পার্টিকুলার সময়ে ওই মেনস্ট্রুয়াল সাইকেল যদি রেগুলার না থাকে ওদের, তখন একটা ভিসিয়াস সাইকেলে পরিণত হয়। ভিসিয়াস সাইকেল মানে কি, একটার সঙ্গে একটা রিলেটেড থাকে, ওজন বাড়তে থাকে, ওজন বাড়লে পিরিয়ড ইরেগুলারিটি হতে শুরু করে, পিরিয়ড ইরেগুলার হলে ওজন বাড়তে থাকে, একটার সঙ্গে একটা রিলেটেড অ্যান্ড কমপ্লিকেশন হতেই থাকে। ওই কমপ্লিকেশন থেকে মুক্তি পাওয়ার মেইন যেটা প্রিভেনশন সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে হবে, হাই কোলেস্ট্রল ফুড থেকে দূরে থাকতে হবে, রেগুলার এক্সারসাইজ, যোগা, এগুলো মেনটেন, হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো, ওভারওয়েট রিলেটেড যে প্রবলেমগুলো, এগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের এই লাইফস্টাইল মডিফিকেশন খুবই দরকার। ধন্যবাদ স্যার। এই বিষয়টা নিয়ে প্রতিটা মেয়েরই প্রশ্ন। হয়তো এটা শোনার পর সবাই একটু স্বস্তি পাবেন যে এতটা ভয়াবহ কিছু না নয়, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনসের প্রয়োজন। এরপরে যেটা জানতে চাইবো, এই করোনাকালে যে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে, প্রায়শই শুনে থাকি যে প্রেগনেন্ট মাদার্স এবং ল্যাকটেটিং মাদার্সরা নাকি ভ্যাকসিন নিতে পারে না। কেউ বলছে পারে, কেউ বলছে পারে না। তো সেই কনফিউশনটা একটু দূর করতে চাই। খুব রেগুলারলি এই বিষয়ে ফোন কল পেয়ে থাকি বা মেসেজ পেয়ে থাকি কি করবে। তো প্রথমে একটা জিনিস বলতে চাই, যে কোনো ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য, ভ্যাকসিন দেওয়া, ভ্যাকসিনের সাইড ইফেক্ট বোঝা, ভ্যাকসিনের বিভিন্ন কমপ্লিকেশন বোঝার জন্য যথেষ্ট সময় থাকা দরকার। সময় মতলব যেটা বলতে চাইছি যে ভ্যাকসিন যখন দেওয়া হয়, ভ্যাকসিনের কমপ্লিকেশন সাইড ইফেক্ট বুঝতে হলে আমাদের স্টাডি করতে হয়, ফিল্ড লেভেলে স্টাডি করতে হয়। এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, কিন্তু কিছু কিছু জায়গায় স্টাডি শুরু হয়ে গেছে দেখার জন্য বাচ্চাদের মধ্যে কোনো ইল ইফেক্ট হচ্ছে কিনা। সেরকমভাবে নতুন ভাইরাস, যেটা করোনা ভাইরাস অথবা কোভিড-19 বলুন, এই ভাইরাসের যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে, এটা ইমার্জেন্সি বেসিসে তৈরি হয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে তৈরি হয়েছে। বাট অল ট্রায়াল সব কিছু কমপ্লিট করার পরে প্রথমে যাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরগুলো কম থাকে, যেমন প্রেগনেন্সি এক ধরনের সিচুয়েশন, অথবা ল্যাকটেটিং মাদার এক ধরনের সিচুয়েশন, যেখানে বেবি অ্যান্ড মাদার বোথ ক্যান বি এফেক্টেড উইথ দ্য সাইড ইফেক্টস অফ এনি ড্রাগস, এনি ভ্যাকসিন, এনিথিং। সো ওইরকম ওয়াইডলি কোনো স্টাডি করা হয়নি বা সেরকম এভিডেন্স নেই বলে আমাদের এত দেরি ভ্যাকসিনেশনটা ইনিশিয়েট করার জন্য। সো সেই ক্ষেত্রে যথেষ্ট এখন স্টাডি রিপোর্ট দেখা যাচ্ছে যে ল্যাকটেটিং মাদারকে দেওয়া যাবে কোনো রকম। একটা জিনিস বুঝতে হবে, এনি ভ্যাকসিনেশন অথবা মেডিসিন যেটাই আমরা অ্যাপ্লাই করি বা ইন্ট্রোডিউস করি, সেটাতে আমাদের দেখতে হবে রিস্ক অ্যান্ড বেনিফিট। এই দুটো জিনিসকে আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে হুইচ ইজ বেটার। আইদার গিভিং এ ভ্যাকসিন উইল কজ এ রিস্ক, বাট গিভিং এ ভ্যাকসিন উইল কজ এ বেনিফিট মোর। এই দুটো জিনিসকে আমাদের দেখতে হবে। যে কোনো মেডিকেশন অথবা ভ্যাকসিন দেওয়ার ফলে যদি বেনিফিট মোর থাকে, রিস্ক কম থাকে, ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করি। জেনারেল পপুলেশনে দেওয়া হচ্ছে, আমরা অলরেডি সিন যে রিস্ক ইজ ভেরি মিনিমাল, বেনিফিট ইজ মোর অ্যান্ড মোর। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিন দেওয়ার পরে আস্তে আস্তে ইনফেকশন রেটটা কমে যাচ্ছে জেনারেল পাবলিকে। তো যখন আমরা জেনারেল পপুলেশনের উপরে দেখলাম কিছু কিছু আমাদের এভিডেন্স আছে যেখানে রিস্ক একদমই কম কিন্তু বেনিফিট অনেক বেশি, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আস্তে আস্তে শুরু করলো ভ্যাকসিনেটিং ল্যাকটেটিং মাদার। প্রথমে ল্যাকটেটিং মাদার অথবা যারা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে দেওয়া যথেষ্ট সেফ, নিরাপদ, কোনো অসুবিধা নেই। জাস্ট 2-3 দিন আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আবার নতুনভাবে ডিক্লেয়ার করলো যে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে দেওয়া যাবে। সেই একই ব্যাপার, রিস্ক অ্যান্ড বেনিফিট দুটোকে যাচাই করে দেখা গেছে বেনিফিট ইজ মোর গিভিং এ ভ্যাকসিন এই প্রেজেন্ট সিচুয়েশনে। তো দর্শক শ্রোতা বন্ধুরা, ডাক্তারবাবুর কথা শুনে নিশ্চয়ই আপনাদের কনফিউশন অনেকটাই দূর হয়েছে। তারপরে যেটা জিজ্ঞাসা করব সেটাও কনফিউশনই বলতে পারেন, যে কোভিড ভ্যাকসিন নিলে নাকি পরে ইনফার্টিলিটি দেখা দিচ্ছে, তো সেইটা কতটা সত্যি?
আর ইট ইজ কী বলবো, হাইলি ইললজিক্যাল, মানে এটা কোনো বৈজ্ঞানিক কোনো রকমের জাস্টিফিকেশন নেই এই ধরনের প্রশ্ন ওঠার। জানি না কোথায় থেকে কে বা কাহারা এইসব ফলস রুমর ছড়ায়, আমি জানি না। এটাতে ডেফিনেটলি এই ভ্যাকসিন বেসিক্যালি টু কিল এ ভাইরাস অর টু প্রিভেন্ট এ ভাইরাস এন্ট্রি। ভাইরাস এন্ট্রি যদি হয়, ও ভাইরাসটাকে মেরে ফেলবে অথবা ভাইরাসটাকে ওর আক্রমণ থেকে বা আক্রমণের হারটা কমিয়ে দেবে। সো এই ভাইরাসের সঙ্গে ফার্টিলিটি যেটা মানে ফার্টিলিটি কোনো রিলেশনই নেই ভাইরাসের সঙ্গে। এই ভাইরাস ফার্টিলিটিতে এফেক্ট করে না, আমাদের যতটুকু নলেজ আছে। আমি আবারও বলছি, ভাইরাস খুবই নতুন, জাস্ট 2 বছর, আমাদের অতটুকু অ্যাডভান্স নলেজ নেই এই ভাইরাস সম্পর্কে। কিন্তু যতটুকু আমরা জানি, এই ভাইরাস ফার্টিলিটিতে কোনো বাধা সৃষ্টি করে না। ডেফিনেটলি ভ্যাকসিনও কোনো ফার্টিলিটিতে বাধা সৃষ্টি করবে না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমাদের আওয়ার ডক্টরস আওয়ার রিয়েল হিরোজ শীর্ষক অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। ডাক্তারবাবুকে আমার একদম শেষ প্রশ্ন, আপনাদের থেকে আমরা সাধারণ মানুষেরা জেনারেলি পেয়ে থাকি সব, আপনাদের চিকিৎসা পরামর্শ বলুন, সাহায্য বলুন, যে যা কিছুই আপনারা আমাদেরকে দিয়ে থাকেন। তো আপনি একজন চিকিৎসক হিসেবে একজন সাধারণ মানুষের থেকে কি প্রত্যাশা করবেন? আমি খুবই দ্বন্দ্বে ছিলাম এই ধরনের প্রশ্ন হবে বলে কি বলবো। যেটা ইন লাস্ট মেবি 5 to 10 years আমরা যেটা দেখছি, ডাক্তার আর রোগীদের সম্পর্ক নিয়ে খুব একটা স্ট্রেন সিচুয়েশন। ওর প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। যেটা দেখছেন নিয়ে রিসেন্ট নিউজ বা মিডিয়াতে, কী ধরনের স্ট্রেন, কী ধরনের হিউমিলেশন হচ্ছে ডাক্তারদের উপরে। একটা সিম্পল ওয়ে আমি আপনাদেরকে বুঝাই ব্যাপারটা। আমরা হিরো নই, আমরা আপনাদের মতোই সাধারণ মানুষ। পার্থক্য শুধু একটাই, আমরা এই বিষয় নিয়ে চর্চা করেছি, এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি, এই বিষয় নিয়ে জ্ঞান লাভ করেছি। আর এটার পিছনে প্রচুর পরিশ্রম হয়, প্রচুর স্যাক্রিফাইস হয়, এটা আপনাদের জানা দরকার। আমরাও আপনাদের মতোই ভুল করতে পারি, মিস্টেক হতে পারে। ট্রিটমেন্ট নিয়ে অনেক টানাপোড়েন হয়, সেখানে অনেক ধরনের অসুবিধা হয়। সেটার প্রেক্ষাপটে আমি এই কথাটা বলতে চাই, বিভিন্ন হসপিটাল বলুন, প্রাইভেট হসপিটাল বলুন, গভর্নমেন্ট হসপিটাল বলুন, আমাদের প্রচুর রিসোর্সের ঘাটতি আছে। রিসোর্স বলতে আমাদের মেশিনারিজ, মেডিসিন, অ্যাভেলেবিলিটি, স্টাফ, হিউম্যান রিসোর্স বলুন, সবেরই ঘাটতি আছে। আপনি কি জানেন, ইন্ডিয়ার মতো দেশের প্রতি একজন ডাক্তার 1 লক্ষ কত হাজার সিটিজেনের জন্য একজন ডাক্তার। এই বেসিক জিনিস যদি আপনি জানেন, তাহলে জানেন আমাদের দেশে কেমন ডাক্তারের ঘাটতি। সেক্ষেত্রে আমাদের নিয়মিত, আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার কথাই ভাবুন, আমাদের এখানে প্রচুর ডাক্তারের ঘাটতি। সেই হিসাবে রিক্রুটমেন্ট নেই বললেই চলে। এই ঘাটতির কারণে অতিরিক্ত আমাদের পরিশ্রম হয় বিভিন্ন কাজকর্মগুলো করতে, হসপিটালে কাজকর্ম বলুন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম বলুন। যেটা আরেকটা জিনিস আমি খেয়াল করছি ইদানিং, যে ডাক্তারদেরকে ডাক্তারি করা ছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজে ওদেরকে ব্যবহার করা হয়। যেমন ধরুন, একটা হসপিটালের চিফ মেডিকেল অফিসার, উনি একজন ডাক্তার প্রথম, বাট এই ডাক্তারের পরেও ওনাকে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়। এইসব কারণে হয়তো আমাদের যা সিটিজেনের যথেষ্ট অসুবিধা হয়। এমন হাসপাতাল বা আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে দরকার 10 জন ডাক্তার, সেই হসপিটাল অথবা সেই ইনস্টিটিউট চলছে 2 জন ডাক্তার দিয়ে। এটা অমানবিক অ্যান্ড অমানসিক পরিশ্রম হচ্ছে ডাক্তারদের জন্য। মাঝে মাঝে ওদের কনসেন্ট্রেশন রাখা, মনোযোগ রাখা কাজকর্মে খুবই
কষ্টকর হয়ে পড়ে। অ্যান্ড সেই সব কারণে হয়তো অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশনের কারণে ডাক্তারদের উপরে অ্যাসল্ট করা হয়, হিউমিলিয়েশন করা হয়, যেটা মোটেই গ্রহণযোগ্য না। আজকে আমি এই ন্যাশনাল ডক্টরস ডেতে আমি সবাইয়ের কাছে আপিল করব যে ডাক্তার আর রুগীর সম্পর্ক যাতে বজায় থাকে, অ্যান্ড সবাই যাতে সমানভাবে কোঅপারেট আমরা করি। আমরাও দেখেছি যে, আমি শুধুই বলছি না যে পেশেন্টের বা রুগী বা রুগীর বাড়ির লোকের মিস্টেক, আমরা আবারও স্বীকার করছি আমরা আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই, শুধু তফাৎ একটাই, আমাদের এই বিষয় নিয়ে চর্চা করা আছে, এই বিষয় নিয়ে আমাদের জানা আছে, এই বিষয় নিয়ে আমরা পড়াশোনা করে এসেছি, শুধু এতটুকুই তফাৎ। এটার জন্য সবাই, সব অথরিটি, সরকার, সোসাইটি সবাই একসাথে সমানভাবে বোঝা উচিত যে আমাদের অনেক লুপহোলস আছে আমাদের হেলথ সিস্টেমে, যে হেলথ সিস্টেমের লুপহোলসের জন্য ডক্টর দায়ী নয়। অনেক পলিটিক্যাল ইস্যুস, অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস যেটা ডাক্তারের হাতে নয়, এটা সবাইরই বোঝা উচিত। আপনি কম্পেয়ার করুন ডেভেলপড নেশনগুলোতে, তাদের অনেক সিস্টেমেটিক ম্যানারে ওরা কাজ করে, ওদের মেশিনারিজ, ওদের হিউম্যান রিসোর্সের ঘাটতি শোনা যায় না। সেই জন্য ওইসব জায়গাতে কোনো রকমের মেডিকেল প্রবলেম খুব কমই হয়ে থাকে, সেটাই আমার বক্তব্য। সত্যি ভীষণ একটা মূল্যবান কথা বললেন স্যার। আমরা আশা করব ভবিষ্যতে ডাক্তার এবং পেশেন্টের একটা বন্ধুর সম্পর্ক দেখতে পাবো, যেখানে একদম ডাক্তার ও পেশেন্টকে বুঝবেন, যেটা সবসময় ওনারা বুঝে থাকেন, এবং একজন পেশেন্টও ডাক্তারের দিকটা বুঝবেন। তবেই তো একটা সুন্দর সোসাইটি গড়ে উঠবে। আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। ডাক্তারবাবুকে বলবো, যদি সোসাইটির উদ্দেশ্যে এই ডক্টর যেতে আপনি কিছু বলতে চান, কোনো মেসেজ দিতে চান এই করোনাকালে। করোনা আমাদের এখন প্রায় অলমোস্ট 2 ইয়ার্স চলছে। ধরে রাখুন এটা আরও বেশ কয়েক বছর থাকবে। অন্যান্য মহামারীর মতো এই মহামারী হয়তো আমাদের আমাদের লাইফ থেকে যেতে অনেক দিন সময় লাগবে। নির্মূল করার দায়িত্ব এখন আর সরকারের নয়। সরকার যথেষ্ট ট্রাই করছেন কন্ট্রোল করার জন্য। দায়িত্ব আমি মনে করি এখন আমাদের সাধারণ পাবলিকের, জনসাধারণের। আমরা জানি এতদিন আমাদের যথেষ্ট নলেজ হয়েছে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি, কিভাবে আমাদের এই ভাইরাস আক্রমণ থেকে দূরে থাকতে পারি, আমাদের জানা আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এটা মেনে চলছি না, সেটা একটা বিশাল বড় জিনিস। আমি আবার বলছি, ডক্টর আর সোসাইটি একসঙ্গে যদি আমরা কাজ করি, এই করোনা মহামারী থেকে আমরা মুক্তি পাব। কিন্তু সেক্ষেত্রে জেনারেল পাবলিকের অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে। আর গভর্নমেন্ট আর যা করার করছে, ভ্যাকসিনেশন নিয়ে কোনো রকমের ডাউট থাকা দরকার নেই, উচিত নয়। ভ্যাকসিনেশন নিয়ে নেবেন। ভ্যাকসিনেশন দেখা গেছে যারা ভ্যাকসিনেটেড তাদের ইনফেকশন হলেও ইনফেকশনের তীব্রতা অতটা নয়। যারা ভ্যাকসিন নেননি তাদের রোগের তীব্রতা অনেক বেশি, অনেকেই প্রাণ হারাচ্ছেন। আজকে এই ডক্টরস ডেতে আমি শুধু একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই। এই করোনা মহামারীকালীন আমাদের যারাই বলুন ফ্রন্টলাইন ওয়ারিয়ার, প্রচুর ফ্রন্টলাইন ওয়ারিয়ার আমরা লস করেছি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অনুযায়ী অলমোস্ট 1000 ডক্টরস লস্ট ডিউরিং দিস 2 years of করোনা প্যান্ডেমিক সিচুয়েশন। ভেবে থাকুন, নার্সেস, প্যারামেডিক্যাল ওয়ার্কার্স, আদার ফ্রন্টলাইন ওয়ার্কার্স, মেনি লাইভস আর লস্ট। প্লিজ আমরা সবাই সচেতন থাকি, তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পাব। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্যে। আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে, সঙ্গে থাকুন।